হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা শিখব আমাদের 13 নাম্বার চ্যাপ্টারে অর্থাৎ কোষে দেখি 13 ভেদের অঙ্ক। তো ভেদের অঙ্ক শুরু করার আগে আমরা ভেদ সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট বুঝবো, যে ভেদ কাকে বলে, কি কি রকমের ভেদ হয়, সেই সমস্ত জিনিসগুলো, এবং কিভাবে তারপর দেখবো যে কিভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি। তো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক এই সিরিজে আমরা ধরে ধরে প্রত্যেকটা সলভ করব এবং কনসেপ্টগুলো বুঝবো। তো প্রথমে দেখা যাক যে ভেদ কাকে বলে। তো আমাদের আজকে চ্যাপ্টারের নাম হলো ভেদ। এখন ভেদ বুঝতে গেলে আমাদেরকে আর একটা বা দুটো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে চলরাশি কাকে বলে এবং ধ্রুবক কাকে বলে। দেখো, যে কোনো সমীকরণের যে রাশিগুলি পরিবর্তিত হতে পারে, বিভিন্ন মান হতে পারে, যার মান আমরা আগে থেকে জানি না, তাকে আমরা বলবো চলরাশি, এবং যার মান কখনো পরিবর্তন হয় না তাকে আমরা বলবো ধ্রুবক। তো দু রকমের রাশির কথা আমরা জানছি, একটা হচ্ছে চলরাশি আর একটা হলো ধ্রুবক। তো ধরে নিচ্ছি এ একটা চলরাশি এবং বি আর একটা চলরাশি, বা সি আর একটা চলরাশি। তিনটে চলরাশি আমরা এখানে দেখতে পাচ্ছি, এ, বি এবং সি। এবার এই তিনটে চলরাশির মধ্যে সম্পর্ক যখন বার করা হয় তখন তাকে আমরা ভেদের মাধ্যমে বার করি। এবার সম্পর্ক মানে কি? সম্পর্ক হচ্ছে যে একটা পরিবর্তনের সাথে অন্যটা কিভাবে পরিবর্তিত হয়। যেমন ধরো, আমরা একটা এক্সাম্পল নিতে পারি যে আমরা যত বেশি পড়াশোনা করব তত বেশি নাম্বার পাবো। এবার পড়াশোনাটাও একটা চলরাশি, কারণ এটাকে চেঞ্জ হচ্ছে। আমরা 1 ঘন্টা পড়তে পারি, 2 ঘন্টা পড়তে পারি, 3 ঘন্টা পড়তে পারি ডেলি। আর নাম্বারটাও আমরা সেরকম 80%, 70% বা 90% আলাদা আলাদা পার্সেন্টেজ পেতে পারি। তো পড়াশোনার সময়ের সাথে নাম্বারের একটা ডাইরেক্ট যদি আমি সম্পর্ক বার করতে চাই, তাহলে আমি কি বলবো, যে আমি যতক্ষণ পড়াশোনা করব, যত বেশিক্ষণ পড়াশোনা করব, নাম্বারও তত বেশি বাড়বে। অর্থাৎ একটা যদি বাড়ে, দ্বিতীয়টাও তার সাপেক্ষে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হলো এক রকমের সম্পর্ক। তো এই সম্পর্ককে আমরা কি বলি? সরল সম্পর্ক বলি। এটাকে বলি সরল সম্পর্ক। সরল সম্পর্কে কি হয়, একটা রাশি এ যদি ওপর দিকে যায় মানে বাড়ে, তাহলে বিও তার সাপেক্ষে ওপর দিকেই যাবে। মানে একটা বেশি পড়াশোনা বেশি নাম্বার, কম পড়াশোনা কম নাম্বার। তো এটা হলো এদের মধ্যে একটা সম্পর্ক, একে আমরা বলবো সরল সম্পর্ক। আর ভেদের ক্ষেত্রে এটাকেই আমরা বলবো সরল ভেদ। তাহলে যখন আমরা ভেদের অঙ্ক করছি এটাকে বলবো সরল ভেদ। ঠিক আছে, তো সরল ভেদ কখন হবে? সরল ভেদ তখনই হবে যখন একটা চলরাশির পরিবর্তনের সাপেক্ষে অন্যটি যদি সেম ভাবে বাড়ে। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। যদি আমরা কম পড়াশোনা করি নাম্বার কমবে। এটা হচ্ছে পড়া আর এটা হচ্ছে নাম্বার। তো যত বেশি পড়াশোনা করব তত বেশি নাম্বার পাবো, যত কম পড়াশোনা করব তত কম নাম্বার পাবো। তাহলে একটা বাড়লে অন্যটা বাড়বে, একটা কমলে অপরটাও কমবে। একে আমরা বলবো সরল ভেদ। এবার আমরা আসবো এর উল্টোটা। মানে ধরো একটা জিনিস যদি আমি বাড়াই তাহলে অপরটা অটোমেটিক কমে যাবে। আবার একটা যদি কমাই, প্রথমেরটাকে যদি কমিয়ে দিই তাহলে দ্বিতীয়টা অটোমেটিক বেড়ে যাবে। তো এই ধরনের যখন সম্পর্ক হবে তখন তাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। এবার এই ধরনের সম্পর্ক কখন হয়? ধরো সাপোজ ধরো আমরা একটা বাড়ি তৈরি করব, ঠিক আছে। এবার বাড়ি তৈরি করতে আমার এখানে লিখি এটাকে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা মুছে দিচ্ছি। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সরল সম্পর্ক বা সরল ভেদ কাকে বলে। এবার আমরা ধরে নিচ্ছি একটা বাড়ি তৈরি করছি। এবার এই বাড়ি তৈরি করতে আমার 3 জন লোক লাগে। মানে আমি দিনটাকে ধরে নিচ্ছি 10 দিনে এরা কাজ করবে। এটা হচ্ছে দিন, এটা লোক, এটা হচ্ছে কাজ। কাজটা কি? একটা বাড়ি তৈরি করা। এবার একটা বাড়ি তৈরি করতে 10 দিন লাগবে যদি 3 জন লোক কাজ করে। ধরো আমি দিন কমিয়ে দিলাম। আমি কি বললাম, যে একটাই বাড়ি তৈরি করতে হবে কিন্তু লোক আর দিনের মধ্যে সম্পর্ক আমাকে বার করতে হবে। এটা ধরো একটাই কাজ, এই বাড়িটাকে আমি ধরে নিচ্ছি একটা বাড়ি, ঠিক আছে। তাহলে আমরা কার মধ্যে সম্পর্ক বার করছি? আমরা বার করছি লোক বা শ্রমিক, আর একটা হচ্ছে দিন। এখন যদি আমি 10 দিন কাজ করি তাহলে 3 জন লোক কাজ করতে পারবে। এবার আমি চাইছি 10 দিন আমার দরকার নেই, আমার তাড়াহুড়ো নেই, আমি আস্তে আস্তে কাজটা কমপ্লিট করব। আমি বললাম যে এই কাজটাই আমি 20 দিনে করব, তাহলে আমি বাড়িয়ে দিলাম
ডাবল করে দিলাম, দিনটাকে করলাম কি 20 দিন। আমি বললাম যে তাড়াহুড়ো কোনো নেই, আমার বাড়িটা 10 দিনের জায়গায় তুমি 20 দিনে তৈরি করো। তাহলে আমাকে কি বেশি লোক নিতে হবে না কম লোক নিতে হবে? 3 জন লোক লাগবে। আগে 3 জন লোক তো 10 দিনে কাজ করে ফেলতো, তাহলে আমাকে 1.5 জন লোক লাগবে। তো 1.5 তো হয় না, 2 জন লোক। দেখো আমি এটাকে বাড়ালাম, এটা কমে গেল। ঠিক একইভাবে যদি আমি একটা পুকুর তৈরি করতে চাই, একটা পুকুর, এই পুকুরটা কাটতে 100 জন লাগে এবং তারা 20 দিনে কাজটা শেষ করে। 100 জন লোক 20 দিনে কাজটা শেষ করে। এবার কোনো কারণে বর্ষাকাল এসে যাচ্ছে, তো পুকুরের জল ভরে যাবে। আমরা চাইছি যে বর্ষা আসার আগেই আমরা এই কাজটাকে তাড়াতাড়ি শেষ করে ফেলি। অর্থাৎ 20 দিন আমার কাছে নেই, আমি বললাম যে আমাকে এই কাজটা 10 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। এই পুকুরটা আমাকে 10 দিনের মধ্যে কেটে দিতে হবে। তো এখন যদি আমি এই দিনটাকে, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে জোন, তাহলে 20 দিন লোক, 20 দিনে করতো 100 জন লোক। এখন যদি আমি এটাকে 10 দিনে করতে চাই, মানে এই পুরো কাজটাকে আমি ফাস্ট করতে চাই, তাহলে লোক সংখ্যা কী করতে হবে? অবশ্যই বাড়াতে হবে। বেশি লোক কাজ করালে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দিন যদি আমি কমাতে চাই, তাহলে জোনটা কি হবে? 100 থেকে হয়তো 200 করে দিতে হবে, এটাকে বেড়ে গেল। অর্থাৎ আগে ছিল 100, এখন হয়ে গেল এটা 200। দেখো বেড়ে গেল। তো একটাকে আমরা কমালাম আর একটাকে আমরা কি করলাম? বাড়ালাম। তো যখনই এই রকমের একটা চলরাশি, এটাও চলরাশি, এটাও চলরাশি, কারণ দুজনেই পরিবর্তনশীল। তো যদি আমি দিনকে বাড়াই তাহলে জোন কম লাগবে। আর যদি আমি বলি যে অনেক দিন ধরে কাজ করব, দিন বাড়িয়ে দিচ্ছি, লোক কম। আর যদি আমি বলি যে কাজটা খুব ফাস্ট করতে হবে, তাড়াতাড়ি করে দিতে হবে, দিন যদি কমিয়ে দিই আমাকে অনেক বেশি লোক লাগাতে হবে। তো এটা হলো আমাদের কি ভেদ? এটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ। তো আগেরটা ছিল সরল ভেদ। সরল ভেদ মানে একটা বাড়ালে আর একটা বাড়বে। আর ব্যস্ত ভেদ মানে হচ্ছে একটাকে বাড়ালে আর একটা কমে যাবে, বা এটাকে কমালে এটা বেড়ে যাবে। তো দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে উল্টো, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। এটা হলো ব্যস্ত ভেদ। আর যদি এ পাশেরটা বাড়ে তাহলে এদিকেরটাও যদি বাড়ে তাহলে হবে সরল ভেদ, বা এদিকেরটা কমলে এদিকেরটাও কমবে, এটা হবে সরল ভেদ। দুটো যদি সেমভাবে যায়, সরল ভেদ, উল্টো যায় তাহলে ব্যস্ত ভেদ। তো এই হলো আমাদের ভেদের নিয়ম। এবার এটা তোমরা আগেও এই কনসেপ্টটা বুঝেছো, কারণ অনুপাত চ্যাপ্টারে আমরা সরল অনুপাত, ব্যস্ত অনুপাত এগুলো করেছিলাম, তো একই ব্যাপার। এবার এটাকে লিখবো কি করে? ধরে নিচ্ছি লোক হচ্ছে ম্যান, আর দিন হচ্ছে সময়, ডে বা টাইম। এটাকে টি লিখতে পারি, ডে লিখতে পারি, টাইমই করে দিই টি। তাহলে এটা হচ্ছে মানুষ, মানুষ, আর এটা হচ্ছে সময়। এখন আমি যেটা বললাম যে যদি আমি মানুষ বাড়াই, মানে লোক সংখ্যা বাড়াই, তাহলে সময় কি হবে? কমবে। তাহলে এটাকে আমরা লিখবো এম ভ্যারিজেস 1/t। আর আগেরটা যেটা বলেছিলাম যে একটা বাড়ালে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে, পড়ার সাথে নাম্বারের সম্পর্ক। একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে নাম্বার। তাহলে স্টাডি বেশি করব, নাম্বার বাড়বে, তাহলে এটা ডাইরেক্ট এভাবে লিখবো। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এইরকম একটা আলফার মতো চিহ্ন, এটাকে বলা হয় ভেদ। এবার এই ভেদের চিহ্নটা মাঝখানে রাখতে হবে। প্রথমে একটা রাশি লিখবো, তারপরে ভেদ চিহ্ন দেবো। যদি সরল ভেদ হয় তাহলে এটা হচ্ছে সরল, সরল ভেদ, আর এটা হবে ব্যস্ত ভেদ। তো সরল ভেদের ক্ষেত্রে দুটো পাশাপাশি সোজাসুজি লিখবো, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি করব? একটা লিখবো, তারপর ভেদ চিহ্ন দেবো, তারপরে 1/, দিয়ে পরেরটা লিখবো। মানে জাস্ট কিছুই না, আগে যেমন একদম লাইনে লিখছিলাম, এখন পরেরটাকে, দ্বিতীয়টাকে 1/, দিয়ে এখানে লিখবো। তো যদি ধরো দুটো রাশি আছে, একটা এ আর একটা বি, আমি বললাম এদের মধ্যে সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটা বাড়বে, তখন কি লিখবো? এ ভ্যারিজেস বি। আবার যদি আমি বলি যে এদের মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, তখন আমি কি লিখবো? এ ভ্যারিজেস 1/b। খুবই সিম্পল। ব্যস্ত হলে এটা হচ্ছে ব্যস্ত, এটা হচ্ছে সরল। সরল ভেদ মানে হচ্ছে সোজাসুজি, আর ব্যস্ত ভেদ মানে হচ্ছে উল্টো। ব্যাপারটা আর কিছুই নয়, খুবই সিম্পল। আশা করি এতটা বোঝা গেছে, কারণ এইটা বুঝতে পারলে ভেদের অঙ্ক সব মোটামুটি তোমরা করে ফেলতে পারবে। এবার আমরা আরেকটা দেখব, যৌগিক ভেদ। এবার আরেকটা কনসেপ্ট দেখব, যৌগিক ভেদ। এবার যৌগিক ভেদ কাকে বলে? ধরো তিনটে রাশি আছে, একটা এ,
একটা বি আর একটা সি। একবার আমি বললাম যে এ আর বি এর মধ্যে সরল ভেদের সম্পর্ক আছে, অর্থাৎ এ ভার্সেস বি। আবার আমি বললাম এটাকে না বলে এটার সাথে এর সম্পর্ক, এ এখানে লিখি এ ভার্সেস সি। তাহলে এর সাথে বি এর সম্পর্ক সরল ভেদ এ ভার্সেস বি, আবার এর সাথে সি এরও সম্পর্ক সরল ভেদে, তাহলে লিখবো এস ভার্সেস সি, তখন বি নেই। এবার যদি একদিকটা দুটো সমান হয় তাহলে আমরা লিখব এ ভ্যারিজেস বি ইন্টু সি, মানে একদিকের রাশিগুলো যদি সমান হয় আর ভেদ চিহ্ন উল্টো দিকে দুটো আলাদা রাশি থাকে, তখন আমরা এই দিকে ডান দিকের গুলোকে গুণ আকারে লিখে দেব। এবার এইখানটা যখন আমি এ ভ্যারিজেস বি করছি তখন সি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাকে বলবো সি ধ্রুবক, আর এখানে তখন হয়ে যাবে বি ধ্রুবক। মানে তৃতীয় নাম্বারটা এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এখানে দ্বিতীয় নাম্বারটা বিটা কোনো পরিবর্তন হবে না। তো এই যে সম্পর্ক এ ভার্সেস বি ইন্টু সি, তাকে আমরা বলবো ব্যস্ত ভেদের এই যৌগিক ভেদের সম্পর্ক। তো এই হলো সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। এবার এখানে একটা ভেদ ধ্রুবক বলে ব্যাপার আছে। দেখো, যদি আমি এ ভার্সেস বি লিখি, এবার এই যে ভ্যারিজেস সাইন দিয়ে কিন্তু অঙ্কটাকে সলভ করা যাবে না, আমাকে এই অঙ্কটা সলভ করতে গেলে একটা সমান চিহ্ন আনতে হবে। এবার সমান চিহ্ন আমরা কিভাবে নিয়ে আসবো? সমান চিহ্ন আনতে গেলে আমাকে ভেদ সাইনটাকে তুলতে হবে, এই ভেদের বদলে আমাকে লিখতে হবে একটা সমান চিহ্ন। এবার এই সমান চিহ্ন যেই করলাম, এখানে একটা লিখবো কে, আর এর পাশে বি যেমন ছিল থাকবে, অর্থাৎ এই দুটো মিলে এর মানে হচ্ছে ভেদের চিহ্ন। ঠিক আছে, তো ভেদের চিহ্ন যখনই আমি তুলবো তখন সমান চিহ্নর পর একটা কে আনবো, আর এই কে কে বলবো ভেদ ধ্রুবক। কে হলো ভেদ ধ্রুবক। তো ভেদ ধ্রুবকের নাম কি? কে। আবার ধরো কোথাও দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু কে বি, তখন আমরা উল্টোটা লিখবো এ ভ্যারিজেস বি, মানে এই দুটো চিহ্নকে তুলে দিয়ে আমরা নিয়ে আসলাম ভ্যারিজেস, মানে ভ্যারিজেসের বদলে ইকুয়াল সাইন আর কে, আবার কে আর ইকুয়াল সাইনের বদলে ভ্যারিজেস, যে কোনো আমরা ভাইস ভার্সা দুটোকে চেঞ্জ করতে পারি। তো এই কটার ব্যাপার তোমাদের বুঝতে হবে। আশা করি বোঝা গেছে যে সরল ভেদ কাকে বলে, ব্যস্ত ভেদ কাকে বলে, যৌগিক ভেদ কাকে বলে এবং ভেদ ধ্রুবক কাকে বলে। এই দুটো তিনটে জিনিস আমরা ক্লিয়ার হলাম। চলো এবার আমরা দেখে নিই যে এ আর বি যদি দুটো রাশি হয়, এ আর বি যদি দুটো রাশি হয়, এদের মধ্যে কি সম্পর্ক আছে আমরা কিভাবে বুঝবো। ধরো এ আর বি হচ্ছে সরল ভেদে আছে, তাহলে এখানে কি লিখছি এ ইকুয়ালস টু কে বি। এবার এই বিটাকে আমি যদি এখানে, এটা মানে কি গুণ আছে, তো এবার এই বিটাকে যদি আমি বাঁ দিকে আনতে চাই তাহলে কি হবে, এ বাই বি ইজ ইকুয়াল টু কে। তাহলে এইখানে এ বাই বি ইজ ইকুয়াল টু কে, কে মানে কি ধ্রুবক, ধ্রুবক মানে যার মান কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ এ এর মান আর বি এর মান যাইনি না কেন, যদি আমি দুটোকে অনুপাত করি বা ভাগ করি তাহলে তাদের যে উত্তর সেটা সবসময় সেম বেরোবে বা ধ্রুবক থাকবে। তাকে আমরা এইরকমভাবে লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু কে। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কে কোনখান থেকে এলো? এটা এলো সরল ভেদ থেকে। অর্থাৎ যদি দুটো রাশি, একটা ধরো পি আর একটা হচ্ছে কিউ, এরকম দেয়া থাকে তোমাকে, একটা পি বাই কিউ ইজ ইকুয়াল টু ধ্রুবক বা কে, তখন আমরা কি বলতে পারি যে এই পি বাই পি আর কিউ এর মধ্যে সরল ভেদের সম্পর্ক বিদ্যমান বা উপস্থিত। তো যদি দুটো রাশির ভাগফল বা অনুপাত ধ্রুবক হয় বা উত্তরটা সমান থাকে, তখন তাকে আমরা বলবো যে রাশি দুটির মধ্যে সরল ভেদ সম্পর্ক বিদ্যমান। আবার ধরো এরকম আছে এ ভার্সেস ওয়ান বাই বি, দুটো, এটা হয়ে গেল আগে এ ভার্সেস ওয়ান বাই বি, তাহলে এ মানে কি কে ইন্টু ওয়ান বাই বি। এবার এই দিকটা বি আছে ডান দিকে, এটাকে যদি আমি বাঁ দিকে আনতে চাই, দেখো এটা তলায় আছে মানে ভাগ আছে, উল্টো দিকে আসলে কি হয়, গুণ হয়ে যাবে, তাহলে এ পাশে চলে আসবে বি ইজ ইকুয়াল টু কে। তো দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। তো সরল সম্পর্ক কখন হবে? সরল সম্পর্ক তখনই হবে যখন দুজনের ভাগফল ধ্রুবক, অর্থাৎ দুটো রাশির যাই মান নিই না কেন, দুজনকে ভাগ করলে সবসময় আমরা একটা নির্দিষ্ট মান পাবো যেটা হবে ধ্রুবক। আর যদি দুটো রাশি
গুণফল ধ্রুবক হয়, ধরো দুটো রাশি এ আর বি এর মান বিভিন্ন নিচ্ছি, এটা আমরা পরের অঙ্কতে দেখবো। অঙ্কতে ফার্স্টের অঙ্কটাই এরকমই দেওয়া আছে, তো আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি তোমাদের। যদি দুটো রাশির গুণফল সমান হয়, দুটো রাশির গুণফল সমান হয় তাহলে হবে ব্যস্ত। আর যদি দুটো রাশির ভাগফল সমান হয়, ভাগফল মানে অনুপাত এ বাই বি পি বাই কিউ যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সরল ভেদ। সরল ভেদ মানে সরল সরল হলে সরল হলে এ বাই বি বা এক্স বাই ওয়াই পি বাই কিউ এনিথিং। আর যদি ব্যস্ত হয়, ব্যস্ত হলে কি হবে এ ইন্টু বি, এটা হবে ধ্রুবক আর এটা হবে ধ্রুবক। তো যদি এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক হয় সরল ভেদ, যদি এ ইন্টু বি মানে দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে সেটা হবে ব্যস্ত ভেদ। এই এতটা আপাতত এখানে জানলেই হবে। এরপরে আমরা অঙ্ক করতে করতে আরও যদি কিছু আসে সেগুলো ডিসকাস করব এবং তখন বুঝবো। এখন বেশি কমপ্লিকেটেড না করে এতটা করলেই তোমরা সব অঙ্ক মোটামুটি পেরে যাবে। এটা খুব সহজ চ্যাপ্টার, এখানে কোনো জটিল ব্যাপার কিছু নেই যে অনেক ভাবতে হবে। হ্যাঁ, একটা দুটো অঙ্কতে একটু লাস্টের দিকে অঙ্কগুলো একটু ভাবতে হবে, ওটা আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দেবো। এখন আপাতত এতটা, এর পরের ভিডিওতে আমরা অঙ্ক থেকে মেন আমাদের 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, চলো।